আসসালামু আলাইকুম। প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়, দৌলতপুর, কুষ্টিয়া অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ আবদুল্লাহ আল আমিন, সহকারী শিক্ষক। আজকে আমি দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের গদ্য বিষয়ে একটি অধ্যায় আলোচনা করব। ছবিতে কি দেখছো? আমরা এখানে আলোচনা করি, উত্তর যেহেতু আমাদের এখন অনলাইন ক্লাসে সরাসরি পাওয়া যাচ্ছে না, ছবিতে আমরা বাগান দেখছি। একটা বাগান দেখো, কত রং বেরঙের গাছ, ফুল, ফল দিয়ে একটি বাগান গঠিত হয়। কত জাতের, কত পদের, কত রকমের আমাদের সৃষ্টিকর্তার অপর রহস্য, অপর সৌন্দর্য আমরা উপভোগ করি। এখন আমি তোমাদেরকে একটি গাছ দেখাচ্ছি। সেই গাছটা হচ্ছে, নাম দিয়েছি সাহিত্য গাছ। এই গাছের কাণ্ডগুলো দেখো, শাখাগুলো ছোট গল্প, প্রবন্ধ, কবিতা, উপন্যাস, নাটক। দেখো, আমাদের গাছে যেমন অনেক শাখা থাকে, প্রশাখা থাকে, তেমনি একটা হচ্ছে আমাদের সাহিত্য। এই সাহিত্যে অনেকগুলো শাখা আছে এবং এই শাখার প্রত্যেকের প্রশাখাও আছে। এখন আমরা আলোচনা করব এই শাখা প্রশাখা কিভাবে গঠিত হয়েছে, কি নিয়ে সৃষ্টি হয়েছে, এই বিষয় নিয়ে আজকে আমাদের পড়া সাহিত্যের রূপ ও রীতি। সাহিত্যের রূপ ও রীতি। সাহিত্য কি? আমরা এটা কি জানি? সাহিত্য শিল্পের একটি অংশ বলে বিবেচিত হয়, অথবা এমন কোনো লেখনী যেখানে শিল্পের বা বুদ্ধিমত্তার আঁচ পাওয়া যায়, অথবা যা বিশেষ কোনো প্রকার সাধারণ লেখনী থেকে আলাদা। মোট কথা, ইন্দ্রিয় দ্বারা জাগতিক বা মহাজাগতিক চিন্তা, চেতনা, অনুভূতি, সৌন্দর্য ও শিল্পের লিখিত বা লেখকের বাস্তব জীবনের অনুভূতি হচ্ছে সাহিত্য। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, অন্তরের জিনিসকে বাহিরের, ভাবের জিনিসকে ভাষায়, নিজের জিনিসকে বিশ্ব মানবের ও ক্ষণকালের জিনিসকে চিরকালের করিয়া তোলাই সাহিত্যের কাজ। জীবনের কল্যাণের জন্য, মানুষের সুখের জন্য এই জগতে যিনি যত কথা বলিয়া থাকেন তাহাই সাহিত্য। সাহিত্য সম্পর্কে আমরা দুটি সুন্দর সংজ্ঞা দেখলাম। আসলে সাহিত্য সম্পর্কে এখনো প্রামাণ্য যে সংজ্ঞা, সেই সংজ্ঞা কিন্তু কেউই লিখতে পারি নাই। এখনো আমরা এই দুইটা সংজ্ঞাকে আমরা বিবেচনা করে সাহিত্য সম্পর্কে কিছু ধারণা নিলাম। রবীন্দ্রনাথের কথাটি একটি আমরা বিশ্লেষণ করি। অন্তরের জিনিসকে বাহিরের, ভাবের জিনিসকে ভাষায়, নিজের জিনিসকে বিশ্ব মানবের ও ক্ষণকালের জিনিসকে চিরকালের করিয়া তোলাই সাহিত্যের কাজ। জীবনের কল্যাণের জন্য, মানুষের সুখের জন্য এই জগতে যিনি যত কথা বলিয়া থাকেন তাহাই সাহিত্য। অর্থাৎ আমার মনে একটা জিনিস আছে, এই জিনিসকে আমি বাহিরে বের করতে হবে। অর্থাৎ আমার যে ভাব উদিত হয়েছে, সেই ভাবকে যখন আমি ভাষায় পরিণত করব লেখনীর মাধ্যমে, এবং এই লেখনীর মাধ্যমে যে ভাষায় আমি প্রকাশ করলাম, সেই জিনিসটি যখন বিশ্ব মানবের এবং ক্ষণকালের জিনিসকে চিরকালের করিয়া তুলবে, তখন সাহিত্য সার্থক হবে। আমরা পরবর্তীতে দেখি
শিখন ফল। আমরা আসলে এই অধ্যায়টি পাঠ করে কি কি শিখব, সেটা হচ্ছে 1. সাহিত্য কি বলতে পারবো, বিভিন্ন শাখা সম্পর্কে বর্ণনা করতে পারবো, ভিন্ন ভিন্ন ধারার লেখক সম্পর্কে বলতে পারবো, গদ্য বা কাব্য সাহিত্য সম্পর্কে তুলনা করতে পারবো। সাহিত্যের রূপ ও রীতি, প্রথম পর্ব। আসলে সাহিত্যের রূপ ও রীতি এটি আমাদের একটি প্রবন্ধ জাতীয় রচনা এবং বেশ দীর্ঘ বা বড় একটি রচনা। তাই আমি এটাকে 3টি পর্বে ভাগ করেছি। প্রথম পর্বে প্রথমে আমরা জেনে নিই কবি পরিচিতি। কবি, ছবিতে দেখছি, কবি হায়াত মাহমুদ। কবি হায়াত মাহমুদ। জন্ম ও পরিচয়। হায়াত মাহমুদ 2রা জুলাই 1939 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের হুগলি জেলার মৌরা গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি ঢাকা গ্যান্ডেরিয়া অঞ্চলের স্থায়ী বাসিন্দা। পিতা মোহাম্মদ শমশের আলী এবং মায়ের নাম আমিনা খাতুন। শিক্ষা জীবন। হায়াত মাহমুদ ঢাকার সেন্ট গ্রেগরিজ হাই স্কুল থেকে 1956 সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। 1958 সালে তৎকালীন কায়েদে আজম কলেজ, বর্তমানে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে সম্মানসহ স্নাতক ও স্নাতক ডিগ্রি লাভ করেন। পরে তিনি কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা শেষে অবসর জীবনযাপন করছেন। কবিতা ও গল্প লেখা দিয়ে তার সাহিত্য জীবন শুরু হলেও পরবর্তীতে গবেষণা ও প্রবন্ধ সাহিত্যে খ্যাতি লাভ করেন। তিনি প্রায় অর্ধশতাধিক গ্রন্থের রচয়িতা। কর্মজীবনে আমরা দেখলাম তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন এবং তার সাহিত্য জীবন যে শুরু হয়েছিল কবিতা এবং গল্প লেখা দিয়ে, সেটা পরবর্তীতে গবেষণা এবং প্রবন্ধ সাহিত্য লেখে তিনি খ্যাতি লাভ করেন। তার প্রায় অর্ধশতাধিক, 50টার অধিক তিনি গ্রন্থ রচনা করেছেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ স্বগত সংলাপ, প্রেম অপ্রেম নিয়ে বেঁচে আছি, কিশোর জীবনী আছে রবীন্দ্রনাথ নজরুল ইসলাম, প্রতিভার খেলা নজরুল, বাঙালি পরিচয়ে লজ্জা নাই, বাংলা লেখার নিয়মকানুন, কিশোর বাংলা অভিধান ইত্যাদি। সাহিত্যের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। এখন আমরা মূল পড়ায় আসি। পড়ার শুরুতে আমরা দেখি যে সাহিত্যটা কি। সাহিত্য বিশাল পরিধির একটা বিষয়। আমরা সামগ্রিকভাবে সাহিত্য বলি বটে, কিন্তু বিচারের সময়ে গদ্য, পদ্য কিংবা গল্প, উপন্যাস, কবিতা, নাটক ইত্যাদি স্বতন্ত্রভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে হৃদয়ঙ্গম করি। সার্বিকভাবে সাহিত্যের রূপ বলতে আমরা সাহিত্যের বিভিন্ন শাখা বুঝে থাকি। নীলকালিতে দেখো লেখা আছে, সাহিত্যের রূপ বলতে আমরা কি বুঝি? সাহিত্যের রূপ বলতে আমরা বুঝি সাহিত্যের বিভিন্ন শাখা, যেমন কবিতা, মহাকাব্য, নাটক, কাব্যনাট্য, ছোট গল্প, উপন্যাস, রম্য রচনা, প্রবন্ধ ইত্যাদি। আর রীতি হলো কি বা নিয়ম? রীতি হলো ওই শাখাগুলো কিভাবে নির্মিত হয়েছে,
সে বিষয়ে পর্যবেক্ষণ ও আলোচনা। তাহলে সাহিত্যের রূপটা কি? সাহিত্যের রূপ হচ্ছে বিভিন্ন শাখা, আর রীতি হচ্ছে ওই শাখাগুলো কিভাবে নির্মিত হয়েছে সেগুলো, সে বিষয়ে পর্যবেক্ষণ ও আলোচনা। আজকে আমরা যে বিষয়টা প্রথমে পড়ব সেটা হচ্ছে কবিতা। আমাদের বইয়ে বাংলা ভাষা ও রীতিতে বা সাহিত্য রূপ ও রীতিতে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। তোমরা বইয়ের সঙ্গে একটু মিলাও এবং আমরা একটু খেয়াল করি। ছন্দবদ্ধ ভাষায় অর্থাৎ পদ্যে যা লিখিত হয় তাকেই আমরা কবিতা বলি। তাহলে কবিতা কাকে বলি? ছন্দবদ্ধ ভাষায় যা লিখিত হয় তাকে আমরা কবিতা বলি। কবিতার প্রধান দুটি রূপভেদ হলো মহাকাব্য ও গীতি কবিতা, অর্থাৎ দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মহাকাব্য আর গীতি কবিতা। বাংলা ভাষায় মহাকাব্যে চূড়ান্ত সফল রূপ প্রকাশ করেছেন মাইকেল মধুসূদন দত্ত তার মেঘনাদ বধ কাব্যে। মহাকাব্য রচিত হয় যুদ্ধ বিগ্রহের কোনো কাহিনী অবলম্বন করে। ভারত উপমহাদেশের সর্বপ্রাচীন দুটি কাহিনীর একটি হলো রামায়ণ আর অন্যটি হলো মহাভারত। তাহলে ভারত উপমহাদেশের সর্বপ্রাচীন দুইটা মহাকাব্য আছে, একটা হচ্ছে রামায়ণ আর অন্যটি হচ্ছে মহাভারত। মহাভারত সম্পর্কে বলা হয়ে থাকে, যা নেই ভারতে তা নেই ভারতে। এর অর্থ হচ্ছে মহাভারত গ্রন্থে যা নেই ভারতবর্ষেও নেই, অর্থাৎ ভারতবর্ষে ঘটেনি বা ঘটতে পারে না। মহাভারত আয়তনে বিশাল, রামায়ণ তার তুলনায় ক্ষুদ্র। কাহিনী হলো, পত্নী সীতাকে নিয়ে যুবরাজ রামচন্দ্রের বনবাস। তাদের অনুগামী হয় কনিষ্ঠ ভ্রাতা লক্ষ্মণ। বনবাসে থাকার সময় লঙ্কাদ্বীপের রাজা রাবণ তার বোন শূর্পণখার সম্মান রক্ষার জন্য সীতাকে হরণ করে রথে চড়িয়ে আকাশপথে উড়িয়ে নিয়ে গিয়ে লঙ্কায় তার বাগান বাড়িতে বন্দি করে রাখে। সীতাকে উদ্ধারের জন্য রাম ও রাবণের মধ্যে যে যুদ্ধ হয় সেটি রামায়ণ কথা। অর্থাৎ এক কথায় মহাকাব্য হলো অতিশয় দীর্ঘ কাহিনী কবিতা। মহাকাব্যের মূল লক্ষ্য গল্প বলা, তবে তাকে গদ্যে না লিখে পদ্যে লিখতে হয়। আমরা জানি যে গল্প বলা মহাকাব্য, এর বাইরেও আছে, এ বিষয়ে আমরা একটু পরে আলোচনা করছি। এর বাইরে আছে সংক্ষিপ্ত আকারের কবিতা, যা গীতি কবিতা হিসাবে পরিচিত। ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র কিছু গান ও কবিতা রচনা করলেও তার প্রধান সৃষ্টিকর্ম নয়। আমরা জানি ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র, তিনি হয়তো কিছু গান ও কবিতা লিখেছেন, কিন্তু সেটা তার প্রধান সৃষ্টিকর্ম নয়। তিনি বলেছিলেন, বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন মাত্র যাহার উদ্দেশ্য, সেই কাব্যই গীতি কবিতা। অর্থাৎ বক্তার ভাবোচ্ছ্বাস, তার মনের ভাবে যে উচ্ছ্বাসটা হয়, সেই পরিস্ফুটন মাত্রই যাহার উদ্দেশ্য, সেই কাব্যই গীতি কবিতা। এই মন্তব্য সর্বাংশে সত্য। গীতি কবিতা কবির অনুভূতি প্রকাশ হওয়ায় সাধারণত দীর্ঘকার হয় না, কিন্তু ক্ষেত্রবিশেষ যদি দীর্ঘ হয় তাতেও অসুবিধে নেই, যদি কবির মনের পূর্ণ অভিব্যক্তি সেখানে প্রকাশিত হয়ে থাকে। বাংলা সাহিত্যে গীতি কবিতার আদি নিদর্শন বৈষ্ণব কবিতা বলে। তোমরা বিশেষ করে বিভিন্ন রঙের যেসব লাইনগুলো আমরা হাইলাইট করেছি, সেই লাইনগুলো অবশ্যই তোমরা একটু ভালো করে খেয়াল করবা, এবং এর ভিতরে তোমাদের কিন্তু অনেক প্রশ্ন আসতে পারে। যদি গীতি কবিতাকে শ্রেণী বিভাজনের অন্তর্গত করতে হয়, তাহলে এই রকম শ্রেণীবিভাগ করা যুক্তিযুক্ত বলে মনে করা হয়। যেমন ভক্তিমূলক কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুর, অতুল প্রসাদ, রামপ্রসাদ, রজনীকান্তের রচনা।
স্বদেশপ্রীতিমূলক, বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম, রবীন্দ্রনাথের অসংখ্য কবিতা গান আছে। 3 আছে প্রেমমূলক, 4 প্রকৃতি বিষয়ক, 5 চিন্তামূলক বা দর্শনাশ্রয়ী কবিতা, 6 শোকগাথা, শোক আশ্রয় করে লিখিত কবিতাও এর সমপর্যায়ভুক্ত। তাহলে আমরা এখানে দেখলাম যে গীতি কবিতার শ্রেণী বিভাগ দেখলাম, এবং আদি গীতি কবিতার নিদর্শন আমরা বৈষ্ণব কবিতা বলে পেয়েছি। বাংলা কবিতায় বিশেষ 2টি ধারার জনক কাজী নজরুল ইসলাম ও জসিমউদ্দিন। প্রথমজন আমাদের সাহিত্যে বিদ্রোহী কবি ও দ্বিতীয়জন পল্লী কবি হিসাবে স্থায়ী আসন লাভ করেছেন। নজরুলের কবিতায় যে উদ্দীপ্ত কণ্ঠস্বর ও দীপ্তভাবে দেখা মেলে তা পূর্বে বাংলা কাব্যে ছিল না। জসিমউদ্দিনের নকশিকাঁথার মাঠ ও সুজন বাদিয়ার ঘাট জাতীয় কোনো কাব্য পূর্বে কেউ রচনা করেননি, এবং এক্ষেত্রে তার অনুসারীও কেউ নেই। তাহলে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে কবিতা। কবিতা হচ্ছে ছন্দবদ্ধ ভাষায় লিখিত কবিতা। ছন্দবদ্ধ ভাষায় লিখিত ভাবকে আমরা কবিতা বলি। কবিতা আমরা 2টা ভাগে ভাগ করেছি, একটা মহাকাব্য এবং আরেকটা হচ্ছে গীতিকাব্য। আমরা শেষে দেখলাম যে বাংলা কবিতায় 2টি ভিন্ন ধারার একটা জনক, একজন কাজী নজরুল ইসলাম এবং জসিমউদ্দিন। একজনকে বিদ্রোহী কবি আর একজনকে পল্লী কবি বলা হয়েছে। অর্থাৎ আগে কবিতার ভিতরে যেগুলো ছিল তার ভিতরে বিদ্রোহী ভাব বা মানবতা ভাব এই জিনিসটি খুবই কম পরিলক্ষিত হয়েছে, যা আমরা নজরুলের কবিতায় পেয়েছি। আর পল্লীর নকশিকাঁথার মাঠ ও সুজন বাদিয়ার ঘাট, যে পল্লী লোক মানুষের কাহিনী এখানে উঠে এসেছে, তা ইতিপূর্বে কোনো কেউ রচনা করেননি। অর্থাৎ এক্ষেত্রে তাদের অনুসারীও কেউ নেই। আমরা এখানে একটু বাড়ির কাজ দেই যে কবিতায় তাদের অবদান লিখো বা বলো। যেমন এখানে আছে মাইকেল মধুসূদন দত্ত, আছে কাজী নজরুল ইসলাম এবং জসিমউদ্দিন। মাইকেল মধুসূদন দত্তটা কি কাজ, এক কথায় যদি আমরা বলি, তিনি কি রচনা করেছেন কবিতার অংশ থেকে? আমরা জানি তিনি মহাকাব্য রচনা করেছেন। বাংলা সাহিত্যে প্রথম সার্থক মহাকাব্য তার হাত ধরে আমাদের সাহিত্যে এসেছে। কাজী নজরুল ইসলাম একটু আগে পড়লাম, তিনি বিদ্রোহী কবি। জসিমউদ্দিন পল্লী কবি। অর্থাৎ তারা যে ধারার কবিতা লিখেছেন অন্য কোনো কবি তা কখনোই লেখেননি। বাড়ির কাজ। মহাকাব্য ও গীতিকাব্য কি? মহাকাব্যের বৈশিষ্ট্যগুলো কি লেখো। আশা করি এগুলো তোমরা চেষ্টা করবা বাসায়। তো আজকের মতো অনলাইন ক্লাসে সকলকে ধন্যবাদ। আশা করি আমি আগামীকাল 2য় পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হব। সকলকে আবারও ধন্যবাদ। ঘরে থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।